হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি সিবিএসসি 2026 বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত সাহিত্য সঞ্চয়নের যে 4টে কবিতা আছে সেই কবিতার একটা ওয়ান শট ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিও থেকে, এই সম্পূর্ণ ভিডিও থেকে তোমরা প্রত্যেকটা কবিতার যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নের একটা ধারণা পাবে, প্রত্যেকটা কবিতার একটা সারাংশের ধারণা পাবে। বলতে গেলে সমস্ত কবিতার একটা রিভিশন আমি আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রাখছি। আমাদের পাঠ্য বিষয় হিসাবে আমরা পেয়েছি কবি শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবি শক্তি চট্টোপাধ্যায়ের 3 পাহাড়ের কোলে, কবি সুভাষ মুখোপাধ্যায়ের একাকারে এবং কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান। আমাদের প্রথম কবিতা কবি শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি, মোস্ট ইম্পর্টেন্ট কবিতা তোমাদের জন্য, কিন্তু অবজেক্টিভ টাইপ বা এমসিকিউ টাইপের প্রশ্নের জন্য কিন্তু ইম্পর্টেন্ট বলে কিছু নেই। কিন্তু আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে একটা প্রশ্ন তোমরা পাবে, এটা আমার মনে হয়। যাই হোক, এখানে কবি যেটুকু কথা তোমাদের না বললেই নয় সেটা হচ্ছে এই কবিতাটার মূল গ্রন্থের নাম। মূল গ্রন্থের নাম জলই পাষাণ হয়ে আছে। কবি শঙ্খ ঘোষের যে আসল নাম সেটা কিন্তু শঙ্খ ঘোষ নয়, তার নাম চিত্তপ্রিয় ঘোষ। কবিতার মূল বিষয় বা মূল থিম বা মূল সারাংশ যদি বলতে হয় তাহলে বলতে গেলে কবিতাটার মধ্যে দিয়ে কবি সামগ্রিকভাবে একটা বৃহত্তর জাতি, বৃহত্তর দেশ, বৃহত্তর সমাজের কথা বলেছেন। কোনো নির্দিষ্ট মানুষ, নির্দিষ্ট সমাজ, নির্দিষ্ট রাজনৈতিক দল, তার কোনো কথা কিন্তু কবি বলেননি। একটা সত্য, ঐতিহাসিক সত্য, যেটা সর্বতোভাবে সত্য হয়ে আসে পৃথিবীর প্রত্যেকটা দেশের ক্ষেত্রে, প্রত্যেকটা জাতির ক্ষেত্রে, তেমন এক সত্যকে কবি তুলে ধরেছেন। আর সেই সত্যের মধ্যে আমাদের কবি বলতে চেয়েছেন প্রত্যেক দেশের সাধারণ জনগণ বলে একটা শব্দ আছে। আর এই সাধারণ জনগণের পরিস্থিতি প্রতিটা দিন, প্রতিটা সময়, 12 মাস একেবারে সংকটময়। তারা বিপদ সংকুলভাবে নিজেদের মানে বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যায়। কিন্তু কবি কবিতার শেষে গিয়ে আবার এই মানুষগুলোর আশাবাদী মনে এই মানুষগুলোর সংকট থেকে বেরিয়ে আসার একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন। তাহলে আমরা এই কবিতাটার মধ্যে অনেক প্রশ্নই তো পাবো, পরীক্ষার হলে যে কোনো লাইন দুটো প্রশ্ন হতে পারে, কিন্তু আজকে আমি এই কবিতাটাকে 3টে ভাগে বা 3টে প্রশ্নের মাধ্যমে ভাগ করছি। নাম্বার 1, সাধারণ মানুষের কোন পরিস্থিতির কথা কবি এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। সাদা মাটা একটা প্রশ্ন, এখানে কোনো ব্যাখ্যা নেই, কিচ্ছু নেই। এখানে এই আনসারটা দিতে গেলে আমাদের কবিতার প্রথম লাইন আমাদের ডান পাশে ধস, এখান থেকে যেতে হবে ছড়ানো রয়েছে কাছে দূরে, এই লাইন পর্যন্ত। তারপরে আবার যেতে হবে আমাদের ইতিহাস নেই, সেখান থেকে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, এই পর্যন্ত। তাহলে সেখানে কবি সেই সাধারণ মানুষের কোন পরিস্থিতির কথা বলেছেন? কবি বলেছেন প্রত্যেক দেশের জনগণের মধ্যে আমাদের, অর্থাৎ কবি নিজেও সেই সাধারণ শ্রেণীর অন্তর্ভুক্ত একজন, এবং তাদের সকলের ডান পাশে ধস, বায়ে গিরিখাদ, মাথায় বোমারু, পায়ে পায়ে মানে পায়ের তলায় আছে হিমানি অর্থাৎ বরফের বাঁধ। আমাদের চলার কোনো নির্দিষ্ট পথ নেই, আমাদের ঘর উড়ে গেছে, আমাদের চারদিকে যে পথ রয়েছে সেখানে আমাদেরই শিশুদের মৃতদেহ ছড়ানো রয়েছে। আমাদের ইতিহাস বলে কিছু নেই, আমাদের ইতিহাসে আমাদের চোখ মুখ সম্পূর্ণভাবে ঢাকা থাকে। আমরা 12 মাস ভিক্ষাবৃত্তি করে জীবন কাটাই, আমাদের কথা কেউ জানতে পারে না। পৃথিবী বেঁচে আছে কি মরে আছে তাও আমরা জানি না, সে খবরও আমরা রাখি না। আমরা শুধু দৌড়ে দৌড়ে ভিক্ষা করে বা উঞ্চবৃত্তি করে আমাদের জীবনটা কাটাই। এই হচ্ছে সাধারণ পরিস্থিতি। এবার যদি এখান থেকে এই যে অংশটা আমি বললাম, এই পার্টটা কবিতার, এই পার্টের যে কোনো লাইন তুলে ব্যাখ্যা আসে, তাহলে যে কথাগুলো বলতে হবে সেটা এখন আমি বলবো। যে লাইন তুলে ব্যাখ্যা আসুক না কেন তার একই ব্যাখ্যা হবে। আলোচ্য কবিতায় কবি সমগ্র দেশের, মানে যে কোনো দেশে, পৃথিবীর যে কোনো জাতির সাধারণ জনগণের একটা সংকটময় পরিস্থিতির কথা তুলে ধরেছেন। এখানে ধস, গিরিখাদ, বোমারু, বাঁধ, এই শব্দগুলি, হিমানির বাঁধ, এই শব্দগুলো আসলে একটা প্রতীকী শব্দ। এই শব্দগুলোর মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন সাধারণ মানুষের জীবনযাপনে প্রতি মুহূর্তে আসে প্রচুর বাধা, প্রচুর বিপত্তি। তাদের নির্দিষ্ট কোনো চলার পথ থাকে না, তাদের পথ খুঁজে নিতে হয়। আমাদের নির্দিষ্ট করে
ঘরে শান্তি নেই, শান্তির জন্য আমাদের বহু কষ্ট সাধন করতে হয়। আমাদের শিশুরা বিনা চিকিৎসায়, বিনা মানে খাদ্যের অভাবে, বাসস্থানের অভাবে, প্রাকৃতিক দুর্যোগে বিভিন্নভাবে প্রতিদিন মারা যাচ্ছে, এবং তাদের যে মৃতদেহগুলো, লাশ বলা চলে, সেগুলো যেন পথের দুধারে ছড়িয়ে থাকে। কবি এটাও বলেছেন যে আমাদের কোনো ইতিহাস নেই। কবি বলতে চেয়েছেন যে সময় বা কাল কখনো থেমে থাকে না, কিন্তু প্রত্যেক দেশের মধ্যে তাদের শাসন ব্যবস্থার পরিবর্তিত হয়, শাসক পরিবর্তিত হয়, আর প্রত্যেক দেশের যে রাজনৈতিক দলগুলো তারা নিজেদের আখের গোছাবার জন্য, নিজেদের আখের গোছাতে গিয়ে যে হিংসা, উন্মত্ত, মারামারি, যুদ্ধ, লড়াই, দুর্নীতি এই সমস্ত কিছুর মধ্যে মেতে ওঠে, তার ক্ষতিপূরণ দিতে হয় এই সাধারণ জনগণকে, সাধারণ মানুষগুলোকে। তারা অর্থনৈতিক চাপে পিষে প্রতিদিন একেবারে শেষ হয়ে যায়। আর যখন সময় চলে যায়, শাসক দলের পরিবর্তন হয়, তখন কিন্তু ইতিহাসের পাতায় তাদের নাম থাকে, তাদের কার্যকলাপের কথা থাকে, কিন্তু থাকে না কোথাও সেই জনগণের কথা, সেই জনগণগুলোর নাম ধাম, তাদের পরিচয়। তাই কবি বলেছেন আমাদের চোখ মুখ ঢাকা। এই জনগণ, এই সাধারণ মানুষেরা সারা জীবন ওই রাজনৈতিক দলগুলোর থেকে ভিক্ষা পেয়ে বেঁচে থাকে। রাজনৈতিক দলগুলো তাদের মুখ বন্ধ রাখার জন্য, তাদের খুশি থাকার জন্য, তাদের ভোট ব্যাংক বজায় রাখার জন্য এই সাধারণ মানুষগুলোর জন্য বহু প্রকল্প, বহু ভাতা, বহু কিছু ভিক্ষা দিয়ে থাকে। তারা কিন্তু সারা জীবনের উন্নতি সাধনের জন্য এই মানুষগুলোর পাশে কোনো দিন দাঁড়ায় না। আর সেই কারণেই মানুষগুলো নিজেদের বেঁচে থাকার লড়াই লড়তে লড়তে বাইরের পৃথিবীর কোনো খবর রাখে না, বাইরের পৃথিবীতে কি হচ্ছে তা তারা জানে না, জানতে চায় না, বা জানার সুযোগও হয় না। তাদের মুখ বন্ধ করে রাখা হয়, মুখ চোখ ঢেকে রাখা হয়। বলা যায় একটা মিথ্যের প্রলেপ পরানো হয় তাদের চোখ, মিথ্যের পট্টি পরানো হয় তাদের চোখে মুখে। তারপরে কবি বলেছেন যে আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। অর্থাৎ আমাদের কথা ইতিহাসের কোথাও লেখা থাকে না, সেহেতু আমাদের কথা কেউ জানতে পারে না। আমরা যে প্রতিনিয়ত সাহায্যের জন্য, আমাদের বিভিন্ন সংকটকালীন পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য উচ্চতর মানুষের দৌড়ে দৌড়ে প্রতিদিন ঘুরে বেরিয়েছি, কত সাহায্য প্রার্থনা করেছি এবং বিতাড়িত হয়েছি, আমাদের কোনো সাহায্য তো দেওয়া হয়নি, বরঞ্চ আমাদের অনেক ক্ষতি সাধন করা হয়েছে। সেই ইতিহাসের কথা কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকে না। এটা হচ্ছে এই 1 নম্বর প্রশ্নের উত্তর। এরপর আমরা কি যাব, এখানে দ্বিতীয় প্রশ্নে কবিতায় উল্লিখিত সাধারণ মানুষের সংশয় কি, তা থেকে নিস্তারের উপায় কি। এই যে দ্বিতীয় প্রশ্নটা বললাম আমি, সেকেন্ড প্রশ্নটা, সেই প্রশ্নের উত্তরটা আছে কোথায় না, আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি, এখান থেকে আয় আরো বেঁধে বেঁধে থাকি। আবার একেবারে লাস্ট স্ট্যান্ডা যেখানে যাব, কিছুই কোথাও যদি নেই, আয় আরো বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ এই 4 লাইন আর এই 4 লাইন, এই যে দুটো, এই 3 মানে 8 লাইন মিলে এই প্রশ্নের উত্তর। কবিতায় উল্লিখিত সাধারণ মানুষের সংশয় কি। সাধারণ মানুষের সংশয় হিসাবে কবি বলেছেন যে আমাদের চারপাশে যে শিশুদের মৃতদেহ পড়ে আছে, আমাদের ইতিহাস বলছে যে সাধারণ জনগণ শুধু মৃত্যু মিছিলের সামিল হয়। তাহলে আমরাও মরে যাব নাকি? আমাদেরও কি একইভাবে মৃত্যু হবে? আমাদেরও কি ওদের লড়াইতে, ওদের হিংসাবৃত্তিতে, ওদের বিভিন্ন রকম দুর্নীতিতে, ওদের চালাকি বৃত্তিতে আমাদের মৃত্যু আসবে? আমরাও কি মরে যাব? কিন্তু কবি পরক্ষণেই সেখান থেকে একটা মুক্তির পথ দেখিয়েছেন, বলেছেন আয় আরো বেঁধে বেঁধে থাকি। আসলে কবি বলছেন যে আমাদেরও পথ নেই বেঁচে থাকার, আমাদেরও হয়তো মরতে হবে। তারপরে কবি বলছেন কিছুই হয়তো আমাদের বাকি নেই, কোনো কিছুই হয়তো আমাদের মানে কোনো সাধারণ মানুষের বহু সংখ্যক মানুষ হয়তো মারা গেছে, হয়তো খুব কম সংখ্যক সাধারণ মানুষ আমরা আর বেঁচে আছি, কিন্তু তবুও আশাবাদী কবি শেষ মুহূর্তে পথ দেখিয়েছেন কিভাবে, বলেছেন আয় আরো বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ আমরা সকল মানুষ, এর ব্যাখ্যা হিসেবে কি বলবে, এই সকল মানুষকে কবি মানে যারা সাধারণ জনগণ, কবি বলেছেন এই সাধারণ মানুষ, সাধারণ জনগণ যেন উপরতলার ওই নোংরা রাজনীতি বা ভোট ব্যাংকের যে রাজনীতি সেদিকে না তাকিয়ে সাধারণ মানুষের মধ্যে ভালোবাসা সম্প্রীতিটাকে বজায় রাখে। আয় আরো বেঁধে বেঁধে থাকি বলার অর্থ হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করার কথা। ধর্ম বর্ণ বিশ্লেষণে, জাতি ধর্ম বর্ণ বিশ্লেষণ করার কোনো দরকার নেই। সেখানে ভাই ভাই মানে আমরা একে অপরের ভাই বলে নিজেদের বরণ করে নেব এবং আমরা প্রত্যেকে হাত ধরাধরি করে
একে অপরের জন্য বাঁচব। কারণ আমরা জানি একটা কাঠিকে সহজে ভেঙে ফেলা যায়, কিন্তু ঐক্যবদ্ধ অনেকগুলো কাঠিকে একসাথে কখনোই ভেঙে ফেলা যায় না। কবি আসলে এই কবিতার শেষে গিয়ে একটা সাংঘাতিক ইঙ্গিত দিলেন, বললেন ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা, প্রতিবাদের কথা, নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার কথা। এটাই এই কবিতার মূল বস্তু। তাহলে আমরা চলে যাব আজকের দ্বিতীয় কবিতা, তিন পাহাড়ের কোলে, কবি শক্তি চট্টোপাধ্যায়। কবি শক্তি চট্টোপাধ্যায়ের তিন পাহাড়ের কোলে কবিতাটা সম্পূর্ণ অন্য ধরনের একটা কবিতা। এখানে কবিরা তিন বন্ধু যারা ভ্রমণ পিপাসু অত্যন্ত, তারা হঠাৎ করে কোথাও ভ্রমণে বেরিয়েছিলেন এবং রাতের অন্ধকারে ট্রেন থেকে তারা নেমে পড়েছেন এমন একটা নির্জন জায়গায়, যেই জায়গাটার দিকে তাকিয়ে, মানে সামনের দিকে তাকিয়ে তাদের চোখ আটকে গেছে। একটা ফ্রেমে বাঁধানো ছবির মতো সৌন্দর্য তাদের আকর্ষণ করেছে। এবার সেই অংশটা, মানে যে জায়গাটায় আটকেছেন তিন পাহাড়ের কোলে, সেই তিন পাহাড়ের কোলের যে জঙ্গল, যে বিভিন্ন সৌন্দর্য, তার জঙ্গল পেরিয়ে যে গ্রাম, তার একটা বর্ণনা, এই সমস্ত কিছু এই কবিতার মধ্যে আছে। সেই সঙ্গে এই কবিতার মূল যে উপজীব্য বিষয়, সেটা হচ্ছে শহর এবং গ্রামের দুই পরিবেশের মধ্যেকার যে পার্থক্য, এটা হচ্ছে এই কবিতার বিষয়। সেখানেও আমি প্রশ্নতে আসব। তার আগে বলবো তিন পাহাড়ের কোলে কবিতার মূল গ্রন্থ হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, মূল কাব্যগ্রন্থ, কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত। এবার আমরা আসব প্রত্যেকটা প্রশ্ন করে আমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, কবিরা কজন, কখন কোথায় ট্রেন থেকে নেমে পড়েছিলেন, স্থানটির বর্ণনা দাও। প্রথম প্রশ্ন, কবিরা তিনজন, তিন বন্ধু সম্ভবত, তারা ট্রেন থেকে নেমে পড়েছিলেন একটা বিশেষ জনমানববিহীন একটা স্টেশনে। সেই স্থানটার বর্ণনা দাও। বর্ণনা দিতে গেলে কিন্তু অনেকটাই দিতে হবে। কবিরা ওই স্টেশনে নেমে দেখলেন আকাশ একেবারে তারায় ভরা, সামনে একটা পথ চলে গেছে, কিন্তু সেই সমগ্র পথটা, বহু পথ চলে গেছে জঙ্গলের মধ্যে, বিভিন্ন দিকে বিভিন্ন পথ গেছে, নির্দিষ্ট করে কোনো পথ দেখা যাচ্ছে না। কিন্তু কবি বলেছেন যে এমন জঙ্গলাকীর্ণ একটা পরিবেশ, যে পথেই আমি যাব সে পথেই আমার অচেনা, তাই সব পথেই যেখানেই যাব, যেদিকেই যাব, একটা না একটা পথ বেরিয়ে পড়বে। এরপরে কবি বলেছেন যে পথ হারিয়ে যেদিকেই আমরা চলে যাব, একটা নির্দিষ্ট পথ আমরা খুঁজে পাবো। আর এই যে জঙ্গলাকীর্ণ যে পরিবেশের কথা বলেছেন, যে বনভূমির কথা বলেছেন, সেখানে কোথাও ঝর্ণা, কোথাও কাঁদর, কোথাও টিলা, কোথাও পাথর, এরকম সমস্ত কিছু বনভূমির মধ্যে আছে। তারপরে কবি বলেছেন সেই বনভূমি শেষ করে আছে একটা গ্রাম। সেই গ্রামটা অত্যন্ত সুন্দর কবিদের চোখে ধরা পড়েছে। এবং এরপরে দেখা গেছে যে সেই অন্ধকারময় পরিস্থিতিতে কবিরা যেন অনুভব করেছেন সেই বনভূমি, সেই গ্রামে সমস্ত কিছু যেন ফুসুর ফাসুর করে ঘুমের মধ্যে স্বপ্নে কথা বলছে। তারপর দেখতে দেখতে পূব আকাশ আলো করে সূর্য উঠেছে, আলোর ঘোমটা খুলে দিয়ে সূর্য উঠেছে, অন্ধকার আস্তে আস্তে কেটে গেছে, সবুজ, শক্ত সবুজ গা যেন ভেসে উঠেছে, তিন পাহাড়ের কোলে, তিন পাহাড় ঘেরা একটা গ্রাম ভেসে উঠেছে। এরপরে কবি বলেছেন সেই তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব, এটা অন্য ব্যাপার। বনভূমি সেই যা দেখেছেন তার বর্ণনা কিন্তু আমরা ওখানেই শেষ করব। এবার হচ্ছে শহর ও গ্রামের পার্থক্য। আলোচ্য কবিতায় কবি শহর ও গ্রামের মধ্যে কোন পার্থক্যকে তুলে ধরেছেন। প্রথমেই বলবো, কবিরা তিন বন্ধু শহুরে জীবন থেকে গেছেন গ্রাম্য জীবনে, একটা জঙ্গল তারপর গ্রাম, সেরকম একটা পরিবেশে গেছেন। শহরে যে সময় দাঁড়িয়ে কবি কবিতা লিখছেন, সেই সময় থেকেই কিন্তু সভ্যতার একটা উন্নতির জন্য, সভ্যতার অগ্রগতির জন্য কংক্রিটময় শহর গড়ে তুলছে মানব সমাজ। এবং সেই সমাজে গাছপালা কেটে, পুকুর নদী বুঝিয়ে একেবারে অন্য রকম একটা কংক্রিটের সভ্যতা গড়ে উঠছে, যেখানে মানুষ নিঃশ্বাস নিতে কষ্ট পায়, যেখানে উপরের দিকে তাকালে আর আকাশ দেখা যায় না, সবুজ দেখা যায় না, জল দেখা যায় না, ছেলেপিলের খেলার মাঠ পর্যন্ত নেই। সেরকম একটা পরিবেশ থেকে যখন কবি ওরকম একটা পরিবেশে গেছেন, সেখানে গিয়ে কি পরিবর্তনগুলো দেখতে পেয়েছেন, দেখছেন চারধার সবুজ, এবং সেখানে পাহাড় আছে, ঝর্ণা আছে, কাঁদর গুহা আছে, টিলা আছে, পাথর আছে, প্রচুর গাছ আছে, আকাশের তারাকে সুন্দরভাবে উপলব্ধি করা যাচ্ছে, দেখা যাচ্ছে। আর আছে একটা সুন্দর গ্রাম। সেই গ্রাম্যময় জীবনে
কবি বলেছেন সেই নিস্তব্ধ গ্রাম, মানে রাতের বেলা যে নিস্তব্ধ গ্রাম, সেই নিস্তব্ধতার মধ্যেও যেন স্বপ্নের একটা ঘোর ফুসুর ফাসুর করে তারা কথা বলছে, এরকম একটা অনুভূতি তাদের হয়, যেটা শহুরে জীবনে কিন্তু কখনোই হয় না। পূব আকাশে, তারপরে কবি বলেছেন শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে। কবি বলেছেন যে তিন পাহাড়ের কোলে যে গ্রামটা দেখতে পেয়েছেন সেখানে শক্ত সবুজ গা ভেসেছে, অর্থাৎ শহুরে জীবনে মানুষ কিন্তু অতটা শক্ত সবল নয়, তারা আনন্দে প্রচণ্ডভাবে বিহ্বল হয়ে পড়ে, আনন্দে লাফালাফি করে, আবার দুঃখেও প্রচণ্ডভাবে ভেঙে পড়ে। কিন্তু গ্রামের মানুষের দৈন্য, গ্রামের মানুষের আনন্দ অনুভূতি, হাসি কান্না সবটাই যেন একই রকম। তারা দুঃখ পেলেও প্রচণ্ড ভেঙে পড়ে না, আবার আনন্দেও একেবারে ভেসে যায় না, তারা সবটাই গ্রহণ করতে জানে। তাদের হৃদয়টা যেমন খুব নরম, মন আছে তাদের মধ্যে একটা, যেটা কংক্রিটের সভ্যতায় মানুষের মন বলে কিছু নেই, সেটা কিন্তু গ্রামের মানুষের মধ্যে আছে। তবু তাদের মনটা অত্যন্ত শক্ত করে গড়ে তোলা, সেটা ভঙ্গুর নয়। এছাড়াও কবি বলেছেন যে শহুরে জীবন হচ্ছে খাঁচার জীবন, বন্দি জীবন, সময়ের তালে তালে সেখানে চলতে হয়, সেখানে ইঁদুর দৌড়ে সামিল হতে হয়, সবসময় যেন একটা প্রতিযোগিতার লড়াই চলছে। কিন্তু গ্রামের জীবনে সেরকম একটা লড়াই নেই, ইঁদুর দৌড় নেই, সেখানে খাঁচার জীবন বা বদ্ধ জীবন নয়, একেবারে খোলা প্রাণ, খোলা উন্মুক্ত পরিবেশ। এই পার্থক্যটা কবি তুলে ধরেছেন। এবার বলবো ব্যাখ্যার কথা। ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু তোমাদের যে কোনো লাইন তুলে প্রশ্ন হতে পারে। প্রথমে বলি যে হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে, এখানে হাওয়া বিলাসী শব্দের অর্থ আসতে পারে হাওয়া বিলাসী মানে ভ্রমণ পিপাসু। এই যে আটকে গেছে ফ্রেমে, সেই ফ্রেমে আটকে যাওয়ার একটা ওই বর্ণনা, মানে পরিস্থিতিটার বর্ণনা, সেই যে জায়গায় গেছে কবির চোখ আটকে গেছে তার বর্ণনা, সেভাবে আসতে পারে। এছাড়া ব্যাখ্যা আসতে পারে বনভূমির ওপারে কোন মনোভূমির দয়, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। ওই যে বললাম বনভূমির পরে মনোভূমি বলতে যাদের হৃদয় আছে, যাদের মন আছে, যারা ভালোবাসতে জানে, সেই মানুষগুলোর কথা বলা হয়েছে, যাদের অভাব কবি অনুভব করেছেন আমাদের শহুরে জীবনে। তারপরে শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে, এটা থেকেও একটা ব্যাখ্যা আসতে পারে। শক্ত সবুজ গা, বললাম সবুজ গা কেন, সেখানে প্রচুর গাছপালা, নদী নালা সমস্ত কিছু আছে, যার জন্য সবুজ একটা পরিবেশ পাওয়া যায়। আর শক্ত কেন, ওই যে বললাম হাসি কান্না আনন্দ উৎসব, মানে শহুরে মানুষের সাথে যে পার্থক্য, সেটাই ব্যাখ্যা লিখতে হবে। আরেকটা ব্যাখ্যা কি, সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব, তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব। সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব, যেখানে খাঁচার মধ্যে আমাদের জীবন, যেখানে একটা নির্দিষ্ট পরিবেশে আমাদের জীবন, ফ্ল্যাট ফ্ল্যাট কালচার হয়ে গেছে, চারদিকে একটা নির্দিষ্ট ছোট ছোট ঘর মানুষের, এটা খাঁচায় বদ্ধ জীবন, সেখানে মানুষের একটা খোলামেলা পরিবেশও নেই, আকাশও দেখা যায় না। সেই পরিবেশে মানুষ কি কখনো একটা সুন্দর ঘ্রাণ নিতে পারে, সেখানে কি কখনো সুস্থভাবে বাঁচা যায়, ভালোভাবে বাঁচা যায়, সেটা কখনোই সম্ভব নয়। সেখানে মানুষও সহজ থাকতে পারে না, পরিবেশের ওপর মানুষের মন কিন্তু নির্ভর করে। তুমি যদি কোনো ঘুপচি গলিতে বাস করো, তোমার মনটাও হয়ে যাবে সংকীর্ণ, কিন্তু খোলা জায়গায় তুমি যদি বাস করো, তোমার মনটাও তেমন খোলা হবে। এটাই যেন কবি এখানে বলতে চেয়েছেন। তারপরে তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব, মানে আগেকার দিনে যে নকশি কাঁথা মা দিদিমারা বুনতেন, সেখানে সমস্ত মহাভারত রামায়ণ বিভিন্ন পুরাণ কথার কাহিনী তারা সেলাই করে রাখতেন, আর সেই কাঁথাগুলো দেখতে এত সুন্দর হতো, নানান রং দিয়ে নানান সুতো দিয়ে তারা ওই কাঁথা সেলাই করতেন। আর এখানে কবিদের মনে হয়েছে সমগ্র বনভূমি গ্রামটাই যেন একটা নকশি কাঁথা বেছানো, কারণ এতটাই রঙিন, ফুল ফল গাছপালা মানুষজন সব কিছু মিলে এতটাই রঙিন। আর কবির মনে হচ্ছে সেই কাঁথার পরে যেন শিশুর কলরব, শিশুরা যেন এখানে হাসি আনন্দ করে বড় হচ্ছে ওই নকশি কাঁথার উপরে, যেখানে শহুরে জীবনে শিশুদের কিন্তু সেরকম খোলামেলা হাসি আনন্দের জীবন নেই। এটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়। তাহলে বুঝতে পারছো তিন পাহাড়ের কোলে থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে। এছাড়া যে ছোট ছোট প্রশ্নগুলো তোমাদের এখান থেকে আসতে পারে, সেটা তিন পাহাড়ের কবি কখন ট্রেন থেকে নেমেছেন, কবিরা কজন ছিলেন, কবিরা হাওয়া বিলাসী শব্দের অর্থ কী, কবিরা স্টেশন যে স্টেশনে নেমেছিলেন সেই সময়টা কী ছিল, আকাশে কী ছিল,
ছিল, এরকম বিভিন্ন প্রশ্ন হতে পারে। কিংবা বনভূমির মধ্যে কি কি ছিল, কিংবা কাদর টিলা, এগুলো শব্দের অর্থ কী, তারপরে ফুসুর ফাসুর ঘুসুর ফাসুর করে কারা স্বপ্নে কথা বলছে, বুঝতেই পারছো বনভূমি এবং সমগ্র মানব মানে গ্রামের মানুষ, এটা মনে হয়েছে। আর গাঁটা কেমন, গ্রামটা কেমন, শক্ত ও সবুজ, এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। কাজেই ওই কবিতার একটা ধারণা কিন্তু তোমাদের অবশ্যই রাখতে হবে। আচ্ছা, এরপরে চলে যাব আমরা একাকারে, কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত কবিতা একাকারে। এই কবিতাটা সম্পূর্ণভাবে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির কবিতা, যে কবিতার মধ্যে দিয়ে কবি সমগ্র সমাজ জীবনের যে একটা হিন্দু মুসলমানের যে দাঙ্গা চিরদিন প্রতিনিয়ত লেগে থাকে, তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বা মিলনের কথা বলেছেন। এক্ষেত্রে বলে রাখি, কবি সুভাষ মুখোপাধ্যায়ের এই কবিতাটা পদাতিক কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতার মধ্যে দিয়ে যে বললাম, সেখানেও কিন্তু কয়েকটা প্রশ্নকে আমি তুলে ধরবো। প্রশ্নের মধ্যে দিয়ে আমরা উত্তরগুলো দিতে থাকবো এবং তাতে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহজে দিতে পারবে। প্রথম প্রশ্ন করব, হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে বহু সাদৃশ্যকে কবি কবিতার মধ্যে তুলে ধরেছেন। সেই সাদৃশ্যগুলো কি? কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত কবি কিন্তু এই হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে প্রভূত সাদৃশ্য তুলে ধরেছেন। সেগুলো কি? কবি বলছেন প্রধান সাদৃশ্য হচ্ছে আমাদের যে পিপাসার জল, প্রত্যেক মানুষ যখন প্রচণ্ড তৃষ্ণার্ত হয় তখন জল পান করে, আকণ্ঠ জল পান করে, আজলা ভরে অঞ্জলি, এইভাবে হাত রাখাকে অঞ্জলি বলে, অঞ্জলি ভরে জল পান করে। এখানে কোনো পার্থক্য নেই হিন্দু মুসলমানের মধ্যে। কোথায় পার্থক্য নেই? যে ঝর্ণা থেকে জল আসছে, জল সৃষ্টি, সেই জলটা কিন্তু এক। জলটা যখন আমরা আজলা ভরে পান করছি, তার মানে পরিস্থিতিটা এক। যে জলটা আমরা পান করছি সেটা এক, পরিস্থিতি এক, আমাদের তৃষ্ণা এক, তাহলে পার্থক্য কোথায়? এই সাদৃশ্যের কথা কবি বললেন। তারপরে কবি সাদৃশ্যের কথা তুলে ধরেছেন সেটা হচ্ছে সন্তানের জন্য মায়ের প্রার্থনা। একজন হিন্দু মা যেমন তার সন্তানের জন্য তার সমস্ত পৃথিবীর সুখকে, শান্তিকে প্রার্থনা করেন, একজন ইসলাম সম্প্রদায়ের মাও কিন্তু তার সন্তানের জন্য পৃথিবীর সেরা সুখ, পৃথিবীর সেরা শান্তিকেই প্রার্থনা করে। কাজে একজন মায়ের প্রার্থনার মধ্যে কোনো পার্থক্য নেই, তার চাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। সেও কিন্তু একাসনে বসে সন্তানের মঙ্গল কামনা করছে। একাসন কি? সমগ্র পৃথিবীর যে ভূমি, সেই ভূমির কোথাও পার্থক্য নেই, মাটির মধ্যে কোথাও পার্থক্য নেই, মাটির গন্ধে কোনো পার্থক্য নেই, এটাই কবি বলতে চাইছেন। কবি আর কি সাদৃশ্যের কথা বলেছেন? কবি এবার যে সাদৃশ্য তুলে ধরেছেন সেটা হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ কোরআনের সুর আর উপনিষদের মন্ত্র দুই যেন একই রকম তাল লয় ছন্দে গাঁথা। যখন কোরআন পাঠ করা হয় তার মধ্যে যে একটা শান্তি, যে একটা জীবন বোধ মানুষ উপলব্ধি করে, তেমনই যেন উপনিষদের মন্ত্র উচ্চারণের মধ্যে আমাদের শান্তি, আমাদের একটা সেই বোধ আমাদের হয় এবং তার যে ছন্দ তাল লয় সেটাও কিন্তু এখানেও লক্ষ্য করা যায়, এটা কবি বলেছেন। আর শেষে কবি যে সাদৃশ্যের কথা তুলে ধরেছেন সেটা কি? সেটা হচ্ছে প্রভাত ফেরির সাথে আজান গানের মানে সাদৃশ্য। প্রভাত ফেরি হচ্ছে আমাদের হিন্দুদের সকালবেলার প্রার্থনা। যখন আমরা প্রভাত ফেরি, মানে বিভিন্ন রাস্তায় রাস্তায় প্রার্থনা সঙ্গীত করি, আমাদের দিনটা যেন ভালো যায়, আমাদের সমস্ত দিনে আমরা যা করব সেটা যেন আমরা সৎ কাজ করি, আমরা ভালো কিছু করি, আমাদের সমস্ত কিছু যেন ভালো হয়। আজানের মধ্যেও কিন্তু সেই প্রার্থনায় লুকিয়ে থাকে। কাজে কোথাও কোনো পার্থক্য নেই। তাহলে সাদৃশ্য কী কী মিল আমরা কটা মিল পেয়েছি? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, মূলত পাঁচটা, তার মধ্যে ছোট্ট আর একটা আছে। এই হচ্ছে আমাদের সাদৃশ্যের কথা। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি? পার্থক্য বা বৈসাদৃশ্য কোথায় এই হিন্দু বা মুসলমান সম্প্রদায়ের মধ্যে? কবি বলেছেন পার্থক্য আর কোথাও নয়। আমাদের বাঁচা মরা, আমাদের খাদ্য, আমাদের জীবন ধারণ, আমাদের সঙ্গীত, আমাদের মাতৃভূমি, কোথাও কোনো পার্থক্য নেই। পার্থক্য আমাদের ভাষার, আমাদের ডাকের। সেটা কি? কবি বলেছেন তোমার পানি আমার জল। তুমি পানি বলো, আমি বলি জল, এখানেই পার্থক্য। তারপরে তুমি মা বলো, আমি বলি আম্মা, এখানেই পার্থক্য। তারপরে কবি কি বলেছেন? তোমার কোরআন
আমার উপনিষদ, মানে তোমার আমার বলেননি, এখানে কোরআনের কথা বলেছেন, উপনিষদের কথা বলেছেন। এই হচ্ছে পার্থক্য। প্রভাত ফেরি আর এদিকে আজান, এই হচ্ছে পার্থক্য। অর্থাৎ বিষয়টা কিন্তু একই, শুধু নাম আলাদা। অর্থাৎ নামের পার্থক্য, ভাষার পার্থক্য, শব্দের পার্থক্য, এছাড়া কোথাও কোনো পার্থক্য কিন্তু খুঁজে পাননি কবি হিন্দু এবং মুসলমানের মধ্যে। এরপর আমরা কি বলবো, আর একটা কথা, কবি নিজেকে কিভাবে একাকারে মিলিয়ে দিয়েছেন এই দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে তা তুলনা করো। কবির কাছে কোনো প্রভেদ আসলে আমরা দেখতে পাচ্ছি পুরো কবিতার মধ্যে দিয়ে। হিন্দু অথবা মুসলমান কোনো স্থানে জন্মগ্রহণে কবির কিন্তু কোনো কিছু যায় আসে না। কবি নিজেকে কেবল মানুষ বলে জানেন, সমগ্র পৃথিবীকে নিজের বাসভূমি বলে জানেন, এছাড়া কবি কিছু জানেন না। তাই কবি অনায়াসে কখনো বলেছেন তোমার পানি আমার জল, অর্থাৎ কখনো কবি নিজেকে একজন হিন্দু ঘরে জন্মগ্রহণ করিয়েছেন, কখনো কবি বলেছেন তোমার মা আমার আম্মা, কখনো কবি নিজেকে একজন ইসলাম ধর্ম সম্প্রদায় মানুষের সন্তান হিসাবে কল্পনা করেছেন। এই যে একটা বিষয়, সেটা অনায়াসে কবি করতে পারতেন না যদি তার মধ্যে বর্ণগত ধর্মগত পার্থক্য থাকতো। এখানেই আমরা কবির জয় ঘোষণা করব এবং উপলব্ধি করব যে সত্যিই আমরা যে এত হিংসা, লড়াই, মারামারি করি বিভিন্ন কিছুর মধ্যে, এখানে কিন্তু সাধারণ এই মানুষগুলোর লড়াই করার কোনো কথা নেই, কোনো অর্থ নেই। এই মানুষগুলোর সর্বতভাবে মিলই দেখতে পাওয়া যায়। আসলে এই সাধারণ মানুষরা নিজেদের মধ্যে প্রভেদ দেখেও না। এটার কথাই কিন্তু আবার আমরা আগের কবিতাটার মধ্যে বললাম, সাধারণ মানুষের মধ্যে প্রভেদ সৃষ্টি করায় সমাজের উচ্চতলার মানুষ, রাজনৈতিক নেতারা নিজেদের প্রয়োজনে, নিজেদের স্বার্থে, এটাই আসল বিষয়। এটা কিন্তু এই কবিতার বিষয় নয়। আচ্ছা, এখানে একাকারে শব্দটির অর্থ কি? একাকারে মানে একের সাথে অপরের মিশিয়ে দেওয়া, অথবা একই আকার, সমগ্র কিছুর আকার এক, সব কিছু একে অপরের সাথে মিশ্রিত হয়ে যাওয়া, এই দুই অর্থেই একাকারে শব্দটা কবি ব্যবহার করেছে। কখনো দুজনের পান করা জল একত্রে মিশে গেছে, আমরা একত্রে মিলিতভাবে জল পান করেছি। কখনো মা আম্মার প্রার্থনার সঙ্গীত, মানে প্রার্থনার ভাষা একসাথে মিলে গেছে, তারা একা সঙ্গে বসে একাকার হয়ে গেছেন। কখনো বা কোরআন বা উপনিষদের মন্ত্র একাকারে মিশে গেছে, কখনো বা মিশেছে প্রভাত ফেরি আর আজান গানের সুর। এই হচ্ছে এই কবিতার সমস্ত বিষয়। তাহলে এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক নিশ্চয়ই তোমরা লিখতে পারবে। আর ছোট ছোট প্রশ্ন যদি আসে তাহলে ওই যে বললাম, এসো এই ঝর্ণার সামনে নত জানু হয়ে, কিভাবে বসার কথা কবিতায় উল্লেখ আছে, নত জানু হয়ে। কিভাবে জলপান করব, অঞ্জলি ভরে। তারপরে তোমার মা আমার মা কি হাতে নিয়ে প্রার্থনা করছেন, জপের মালা হাতে নিয়ে বা জপমালা হাতে নিয়ে। আর দুনিয়া জুড়ে কিসের প্রার্থনা করছেন, শান্তির জন্য। জগৎ জোড়া কিসের প্রার্থনা করছেন, সুখের প্রার্থনা করছেন। কোরআনের সঙ্গে কিসের মিল খুঁজে পেয়েছেন কবি, উপনিষদের মন্ত্রের। এই ধরনের ছোট ছোট প্রচুর প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। এবার আমরা চলে যাব আমাদের এ পর্যায়ের শেষ যে কবিতা, অস্ত্রের বিরুদ্ধে গান, কবি জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান। সেই কবিতার কথা বলার আগে তোমাদের অবশ্যই বলবো, তোমরা আমার কাছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বারবার চাইছো যে আমাদের একটা সম্পূর্ণ ওয়ান শট ভিডিও হোক, কিন্তু সম্পূর্ণ ওয়ান শট ভিডিওর প্রয়োজন তখন হয় যখন আমরা আলাদা আলাদা করে ওয়ান শটটা না দিই। আমি অলরেডি তোমাদের জন্য গল্পগুচ্ছের ওয়ান শট কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। সেই যে নির্দিষ্ট ভিডিওর লিঙ্কটা আমি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেটা দেখে সেই ওয়ান শটের চাহিদাটা মেটাবে। সেখানে খুব সুন্দরভাবে প্রত্যেকটা লাইন তুলে বলা আছে কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, কোন লাইনগুলো নয়। আর এই পোয়েমের যে ওয়ান শট সেটাও আমি দিচ্ছি, পরবর্তীতে আমি গদ্যের ওয়ান শটটাও দিয়ে দেবো, গ্রামারের ওয়ান শট তোমরা পেয়ে গেছো। কাজেই তোমাদের কিন্তু সমস্ত ওয়ান শট একসাথে দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা ইম্পর্টেন্ট ভিডিও তোমরা আমার চ্যানেলে খুঁজলেই পেয়ে যাবে। একেবারে টাইপ করবে, ওইটা লিখে 2026 সিবিএসসি লিখবে, দেখবে পেয়ে গেছো পরপর, তাহলে কোথাও কোনো সমস্যা হবে না। এবার আমরা চলে যাব অস্ত্রের বিরুদ্ধে গান, কবি জয় গোস্বামী রচিত একটি বিশেষ কবিতা। এই কবিতাটার মধ্যে দিয়ে আসলে কবি একটা ঠান্ডা প্রতিবাদ করতে চেয়েছেন। কিসের প্রতিবাদ? সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ। মানবতার জয়গান গেয়েছেন কবি এই কবিতার মধ্যে দিয়ে, এটাই কবিতার মূল বিষয়। কবিতার মূল যে কাব্যগ্রন্থ তার নাম কি? পাতার পোশাক। পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এই কবিতায় আমরা
কয়েকটা পার্ট পেয়েছি বা কয়েকটা বিষয় পেয়েছি বলা যায়, যে বিষয়গুলোর মধ্যে দিয়ে আমরা আজকের এই কবিতাটা সম্পূর্ণ করে নিতে পারবো। প্রথমে আমি বলবো, এই যে কবিতা, সেখানে কবি সমাজের কোন চিত্র বা পরিস্থিতি তুলে ধরেছেন। সমাজের একটা নির্দিষ্ট চিত্র কবি তুলে ধরেছেন। কি চিত্র কবি তুলে ধরেছেন সেটা আমি বলছি, লাইনগুলো বলছি, সেই লাইনের ব্যাখ্যায় আমাদের যেতে হবে। কবি বলছেন, হাত নাড়িয়ে বুলেট তাড়াই। কেন বুলেট তাড়ানোর প্রয়োজন হয় সেটা একটা বিশেষ সমাজের চিত্র। রক্তমুছি গানের গায়ে, সেটাও একটা বিশেষ সমাজের চিত্র। মাথায় কত শকুন বাচিল, আমরা শুধু একটা কোকিল, আমার শুধু একটা কোকিল, এখানেও একটা সামাজিক চিত্র। এই হচ্ছে আমাদের সমাজ জীবনের চিত্র। অর্থাৎ সমাজ জীবনের চিত্রগুলো কবি কয়েকটা মাত্র শব্দ, মাত্র দু একটা লাইনের মধ্যে তুলে ধরেছেন। কবি বলছেন যে একটা সন্ত্রাসবাদের সমাজের কথা, যে সন্ত্রাসবাদী মন কেবল হিংসা, যুদ্ধ এই সমস্ত কিছু জানে, রক্ত ঝরাতে জানে, সেই সন্ত্রাসবাদী আগ্রাসী মানুষগুলোর কথা কবি বলেছেন। যে সমাজে সব সময় হিংসা বিদ্বেষ এমনভাবে চেপে বসে, যেখানে একেবারে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে যায়, সেখানে বুলেট ঝরে, সেখানে প্রচুর বোমা বিস্ফোরণ ঘটে, এই সমস্ত কিছু চলতেই থাকে। সেই সঙ্গে কবি বলেছেন, সেই আগ্রাসী সমাজ সন্ত্রাসবাদীদের শকুন বা চিলের সাথে কবি তুলনা করেছেন। কবি বলেছেন এরাই আসলে আগ্রাসী শক্তির মতো, কারণ এই শকুন বা চিলগুলো কিন্তু সর্বদা আমাদের সমাজটাকে একটা ভাড়ার করে গড়ে তোলে। আবার এই শকুন বা চিলগুলো, এই আগ্রাসী শক্তির মানুষগুলো ওই ভাগাড় থেকেই কিন্তু খাদ্য খুঁটে খায়, অর্থাৎ ওই ভাগাড় থেকেই তাদের খাদ্যের সংস্থান জোটে, ভালো থাকার রসদ জোটে। এটাই যেন কবি বলতে চেয়েছেন। কবি এই একটা পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরেছেন। এবার আমরা যাব 2 নম্বর প্রশ্নে। সন্ত্রাসের বিরুদ্ধে কবির প্রতিবাদ কেমন বা কীরকম। কবি বলেছেন যে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ কখনো যুদ্ধ করে বা সন্ত্রাস দিয়ে হতে পারে না। কবি একটা ঠান্ডা প্রতিবাদ এখানে করতে চেয়েছেন। কবি বলেছেন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, অস্ত্রকে ফেলে দাও, অস্ত্র পায়ে রাখো। একথা বলতে বলেছেন আগ্রাসী শক্তির বিরুদ্ধে। কবি বলতে বলেছেন, যে শত্রু তোমার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, সেই শত্রুকে মোকাবিলা করতে গেলে তুমিও হাতে অস্ত্র তুলে ধরলে হবে না, তোমাকে গান দিয়ে তাকে ভোলাতে হবে। তাই কবি গানের বর্ম গায়ে পড়তে চেয়েছেন, এবং সেই গানের বর্মের মধ্যেই তিনি তার যে রক্ত ক্ষয়ে গেছে এতদিন ধরে, সেই সমস্ত রক্তক্ষয়ের যে রক্ত অথবা যে স্মৃতি, সেই সমস্ত কিছু মুছে ফেলতে চেয়েছেন সেই বর্মের মধ্যে। এবং কবি বলছেন যে খড়কুটোর মতো আমার কাছে যে 2-1টা গান আছে, সেই 2-1টা গান দিয়েই আমি সমগ্র পৃথিবীকে জয় করতে পারি, সমগ্র আগ্রাসী শক্তিকে জয় করতে পারি, যদি আমার ইচ্ছাটুকু থাকে। কবি বলছেন, মাথায় প্রচুর শকুন বা চিল ওড়ে, তারা আকারে প্রচুর বড়, তাদের তুলনায় একটা ছোট্ট কোকিল সামান্য, কিন্তু আমার আছে একটা কোকিল। অর্থাৎ কবির আছে একটা ভালো ছোট্ট মন, সেই মন সর্বদা ভালোবাসার কথা বলে। আমরা জানি কোকিল হচ্ছে বসন্তের ভালোবাসার প্রতীক, যে কিনা বসন্তকালে ভালোবাসাকে যেন আহ্বান করে। তা সেক্ষেত্রে কবির মনও কিন্তু সেই ভালোবাসাকে আহ্বান করছেন। এটাই হচ্ছে কবির একটা প্রতিবাদ। কবি বারবার করে ভালোবাসা দিয়ে গানের মাধ্যমে অপর শত্রুকে জয় করার কথা এখানে বলতে চেয়েছেন। এই ধরনের প্রতিবাদই কবি চান। তারপরে কবি বলেছেন, গানের শক্তি কিরূপ, পরের প্রশ্ন আমি রাখছি, এই গানের শক্তি কিরূপ। আসলে এই গানের যে শক্তি, সেটা কবি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন তার কবিতার মধ্যে। একটু রূপকের মাধ্যমে যে শব্দগুলো কবি ব্যবহার করেছেন, সেগুলো একটু রূপক প্রতীকী ধর্মী। এখানে কবি বলছেন যে গান এমনই জিনিস যেটা খুব সহজে অন্য মানুষকে ভালোবাসার আলিঙ্গনে আবদ্ধ করতে পারে। তাই কবি বলছেন যে পরম শত্রু আগ্রাসী দল সন্ত্রাসবাদীর বিরুদ্ধে আমরা যদি যুদ্ধ ঘোষণা না করে তাদের ভালোবাসার মাধ্যমে তাদের কথা শুনি, তাদের কথা শুনে তাদের ভালোবাসা দিয়ে যদি তাদের আগলে রাখার চেষ্টা করি, তাহলে একদিন তারা সন্ত্রাসের পথ ছেড়ে দেবে। আর তারা সন্ত্রাসের পথ ছেড়ে দেওয়া মানে তারাও শরীরে গানের বর্ম পড়বে। আর যদি সকল মানুষ, পৃথিবীর সমস্ত প্রান্তের সকল মানুষ যদি কোনোদিন গানের বর্ম পড়তে পারে,
তখন আর গানের বর্মের প্রয়োজন হবে না। তখন গানের বর্ম খুলে ফেললে হবে আদুর গা, খালি গা। আর সেই খালি গায়ে দেখা যাবে ঋষি বালক দাঁড়িয়ে আছে। কেন ঋষি বালক শব্দটা কবি ব্যবহার করলেন? এটাও একটা প্রতীকী শব্দ। আসলে ঋষি বালক হচ্ছে একেবারে নির্মোহ, কোনো নির্লোভের প্রতীক। তাদের কোনো লোভ নেই, তাদের কোনো মোহ নেই, তাদের মধ্যে হিংসা নেই, কিচ্ছু নেই। তারা একেবারে শুদ্ধ একটা মানে শুদ্ধ একটা শরীর যাকে বলা যায়, সেই রকম ঋষি বালক হয়ে যাবে পৃথিবীর প্রত্যেক মানুষ। আর যদি সেই ঋষি বালক হয়ে উঠতে পারে প্রত্যেক মানুষ, তাহলে কবি বলেছেন মাথায় গোজা ময়ূর পালক। কেন কবি বললেন? আমরা জানি আমাদের প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরের বাস, আর ভগবান শ্রী বিষ্ণু যে মাথায় পালক গোজেন, সেই ভগবান শ্রী বিষ্ণুকেই আমরা প্রত্যক্ষ করব। প্রত্যেক মানুষের মধ্যে যে ঈশ্বরের বাস, সেই ঈশ্বরকে আমরা দেখতে পাই না, কারণ আমাদের ভেতরকার যে লোভ মোহ, যে রিপুগুলো, লোভ মোহ মদ মাৎসর্য, এই সমকাম ক্রোধ, এই সমস্ত কিছু আমাদের চারধার দিয়ে এমন করে ঘিরে রাখে যে সেই ভেতরটাকে কখনো দেখা যায় না। কিন্তু যখনই আমরা এই সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে যাব, আমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হব, সেদিনই কিন্তু আমরা দেখতে পাবো সেই পরম বিষ্ণুকে। এটাই কবি এখানে বলতে চেয়েছেন। এভাবেই তিনি গানের শক্তিকে এখানে ব্যাখ্যা করেছেন বা গানের শক্তির জয় ঘোষণা করেছেন। আর যদি এমনটা হয়, তাহলে পৃথিবীর সমগ্র দেশে, সমস্ত নদী বক্ষে, সমস্ত হাওয়ায় বাতাসে, সমস্ত জায়গায় যেন ঘোষণা হবে অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটো পায়ে, এমন একটা কথা। এই হচ্ছে কবিতার সমস্ত অংশের ব্যাখ্যা। এবং যদি 5 নম্বরের প্রশ্ন আসে, তোমাদের এভাবেই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। 3টে প্রশ্ন যদি তোমরা ভালোভাবে করো, তাহলেই কিন্তু প্রত্যেকটা 5 নম্বর, 3 নম্বর বা 2 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা অনায়াসে লিখে আসবে। আর 1 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে। যেমন কবি কি ফেলে দিতে বলেছেন? কবি অস্ত্র ফেলে দিতে বলেছেন। কবি অস্ত্র কোথায় রাখতে বলেছেন? পায়ে রাখতে বলেছেন। কবি হাত নাড়িয়ে কি তাড়াচ্ছেন? কবি হাত নাড়িয়ে বুলেট তাড়াচ্ছেন। কবি কটা গান জানেন? 1টা বা 2টো গান জানেন। সেই গানকে কবি কিসের সাথে তুলনা করেছেন? খড়কুটোর সাথে তুলনা করেছেন। কবি কোথায় রক্ত মুছবেন? কবি গানের বর্মে রক্ত মুছবেন। কবির কটা কোকিল আছে? 1টা কোকিল আছে। শকুন বা চিল বলে কবি কাকে বোঝাতে চেয়েছেন? আগ্রাসী শক্তিকে বোঝাতে চেয়েছেন। কোকিল আসলে কিসের প্রতীক? বসন্তের যে প্রেমের প্রতীক। তারপরে ঋষি বালক কিসের প্রতীক? অহিংসা নির্মোহ মনের প্রতীক। ময়ূর পালক পরা ঋষি বালক বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? আমাদের পরম ভগবান শ্রী বিষ্ণুকে বোঝাতে চেয়েছেন। এরকম প্রচুর প্রশ্ন কিন্তু অবজেক্টিভ টাইপের আসতে পারে। এমনকি কবি পরিচিতি থেকেও কিন্তু 2-1টা প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো তোমাদের এমসিকিউ বা অবজেক্টিভ টাইপ প্রশ্নে। তাহলে চলো, আমাদের আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি চলে আসছি তোমাদের জন্য পরবর্তী ইম্পর্টেন্ট কোনো একটা ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।